বলেন এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, তাই তো? আচ্ছা, এটা কিসের জন্য ইউজ করা হয়? মেইলের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এখন মেইলের জন্য যদি ইউজ করা হয়, এখন আমাদের এই যে মেইল সার্ভারগুলো বা মেইল বক্স যেগুলো থাকলে ইনকামিং আউটগোয়িং যত মেইল কমিউনিকেশন হয় সবগুলাই তো আমার হচ্ছে এইদিকে দেখেন, সবগুলাই আপনার হচ্ছে আমার কিসের উপর দিয়ে কমিউনিকেশন হচ্ছে? আমার মেইল সার্ভারের উপর দিয়ে। এখন ধরেন আপনি হচ্ছে কি করতেছেন, একটা মেইল কাউকে পাঠাচ্ছেন, ডিরেক্ট ওই মেইলটা যাচ্ছে কিভাবে? প্রথমে ওটা যাচ্ছে আপনার হচ্ছে মেইল সার্ভার যেটা আসছে ওই সার্ভারে যাচ্ছে, ওই সার্ভার থেকে আপনার ডেস্টিনেশন অ্যাড্রেস কোথায় সেটা সে চেক করতেছে, দেন সেটা ফরওয়ার্ড করতেছে যার কাছে আপনারা পাঠাচ্ছেন। ক্লিয়ার? মেইল কমিউনিকেশনগুলো কিন্তু আমাদের এভাবে হয়, আর এটা হয় হচ্ছে 25 মানে 25 পটে কমিউনিকেশন হয়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তাহলে মেইল ফিল্টারিংগুলো কীভাবে করতেছি? এখন ধরেন আপনি কি করছেন, একটা হচ্ছে আনসাফিসিয়াস বা একটা স্প্যাম টাইপের মেইল হচ্ছে একজনকে আপনি মানে ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক আপনি কি করছেন, সেন্ড করছেন। এখন সেন্ড করছেন করার পরে সেটা ডিরেক্ট কোথায় যাচ্ছে? মেইল সার্ভারে যাচ্ছে। দেন তারপরে কোথায় যাচ্ছে? তারপরে তো ওই যে যার কাছে পাঠাচ্ছেন ডেস্টিনেশন যেটা সেটাতে যাচ্ছে। এখন এই জায়গাটাতে আমরা কি করতেছি, এই জায়গাটাতে যদি আমরা আমাদের হচ্ছে যে মেইল সার্ভার বা মেইল হচ্ছে মেইল সার্ভার মেইল বক্স যেটা আছে এটাতে যদি আমরা ফিল্টারিং না করি বা কোনো কিছু যদি ফিল্টার অ্যাড না করি, তাহলে এই যে স্প্যাম টাইপের বা হচ্ছে আপনার আনসাফিসিয়াস যে হচ্ছে মেইলগুলো যেগুলো থাকে, যেগুলো হচ্ছে আনট্রাস্টেড বলা হয় সাধারণত, এই মেইলগুলো কি হচ্ছে আমাদের ইউজার সাইট পর্যন্ত বা ডেস্টিনেশন পর্যন্ত চলে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে আমার সিস্টেম বা হচ্ছে যার কাছে পাঠাচ্ছি সেখানে মানে বিভিন্ন ধরনের প্রবলেম বা নেটওয়ার্ক ইনফেক্টেড হওয়ার একটা ব্যাপার থেকে যায়। সো সেই ক্ষেত্রে আমরা কী করি, আমাদের শত ধরনের কমিউনিকেশন হয় বা যত কিছু হয় সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে থাকে হচ্ছে আমার মেইল সার্ভার। ঠিক আছে? কারণ একটা মেইল সার্ভার যদি কেউ হ্যাক করতে পারে বা একটা মেইল বক্স যদি কেউ হ্যাক করতে পারে, তাহলে মানে সে অর্গানাইজেশনে মোটামুটি মনে করেন 80% সে ক্যাপচার করে নিল। কারণ যত কমিউনিকেশান যত কিছু অর্গানাইজেশনে সব কিছু তো মেইল সার্ভারের উপর দিয়েই হচ্ছে নাকি? হ্যাঁ, সব কিছু হয়ে যাচ্ছে মেইল সার্ভারের উপর দিয়ে। এখন যত ডকুমেন্ট থেকে শুরু করে যত মানে কি বলে সিক্রেট ডাটা সব কিছু আমরা মেইলের মাধ্যমে কমিউনিকেশন করতেছি। এখন এই জায়গাটাতে যদি কেউ আপনার ক্যাপচার করতে পারে তাহলে কিন্তু আমার কি হচ্ছে, মানে পুরা কন্ট্রোলটাই আরেকজন নিয়ে নিচ্ছে। সো এই জন্য এই জায়গাটাতে আমরা কি করব, এই জায়গাটাতে আমরা কিছু জিনিস ফিল্টারিং করব। কীরকম ফিল্টারিং করব, যে যেটাতে আমার হচ্ছে চাইলেও কেউ যদি মানে মনের ভুলে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক যে আনসাফিসিয়াস কোনো মেইল যদি দেয় কাউকে পাঠায়, সেটা যেন আমার মেইল বক্স পর্যন্ত গিয়েই ড্রপ করে দেয়। আপনারা কি কখনো দেখছেন যে অনেক সময় মানে অ্যাড্রেসের দিক ভুল হলে বা একটু মানে এদিক সেদিক হয়ে গেলে আপনার হচ্ছে কাউকে মেইল পাঠাইছেন, মেইলটা আবার বাউন্স করে আপনার কাছে রিপিট চলে আসে, মেইল যায় না? পাননি কখনো? আপনারা তো সায়েন্টিস্ট, আপনারা কেউ তাহলে ভুল করে মেইলই দেননি কাউকে? আজকে যাই চেক করবেন। আমার অনেক হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাটাতে এটা তাহলে কেন হচ্ছে? এটা হচ্ছে আমার মেইল সার্ভার থেকে গিয়ে কী হচ্ছে, আমার মেইল সার্ভার থেকে গিয়ে চেক করতেছে এই যে অ্যাড্রেসটা বা আমরা যে জায়গাটাতে পাঠাচ্ছি এটা প্রপারলি এটা কি না, ঠিক না, সঠিক না, এটা হচ্ছে আপনার ভুল। দ্যাটস আমার কী হচ্ছে, এটা বাউন্স করে আমাকে পাঠিয়ে দিচ্ছে। সো আমরা যখন আমরা আমাদের সিস্টেম থেকে এই টাইপের কোনো মেইল পাঠাবো যেটা আমাদের সিস্টেমের জন্য ক্ষতিকারক বা আমি যার কাছে পাঠাচ্ছি সে যেটা রিসিভ করবে ওইটাও ক্ষতিকারক। ঠিক আছে? সো এই জায়গাটা থেকে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের মেইল সার্ভারটা ফিল্টারিং করে দিব, যেন হচ্ছে এই টাইপের কোনো মেইল যদি আমরা মানে মনের ভুলেও যদি পাঠাই আমাদের সিস্টেম থেকে, সো সেক্ষেত্রে কী হবে, আমার মেইল সার্ভারে গিয়ে যেন ওটা ওখান থেকে ড্রপ করে দেয়, ওটা যেন আর পরের স্টেপে না যায়। সাপোজ ধরেন আপনার পিসি কী হয়েছে, একজন আপনার পিসির কন্ট্রোল নিয়ে নিছে। এখন আপনার পিসির কন্ট্রোল নিয়ে নিচ্ছে, নেওয়ার পর সে কী করছে, এখন আপনার পিসি থেকে ধরে মনে করেন যে হচ্ছে আরেকজনের কাছে কী করছে, কোম্পানির ইনফরমেশনের জন্য ধরেন যে একজন সিনিয়র ম্যানেজমেন্টের কারো কাছে আপনার ওর কাছে কোম্পানির অনেক ইনফরমেশান বা অনেক ডকুমেন্ট কোনো কিছু আছে, ওনাকে জাস্ট অফিসিয়ালি মেইলের মতো করে একটা ফরম্যাট করে উনি হচ্ছে ওনার কাছে ডকুমেন্টটাই মেইল দিল। ঠিক আছে? এখন এই জায়গাটা থেকে আপনি কীভাবে বুঝবেন যে আপনার পিসি কন্ট্রোল নিয়ে নিচ্ছে বা কী অবস্থা? সো এই জায়গাটাতে আমরা কী করব, এই জায়গাটাতে আমরা সিকিউরিটি চেক বা ফিল্টারিং পারপাস আমরা এই জিনিসগুলো অ্যাড করে দিব, যেন এই টাইপের যদি কোনো ইনসিডেন্টও হয় তারপর আমার মেইল বক্স যেন তার নিজের মতো করে একবার ওটা যেন কী করতে পারে, চেক করতে পারে যে না এটা আমার হচ্ছে ক্লাসিফিকেশনের সাথে বা আমার হচ্ছে ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করতেছে না বা ফুলফিল হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা ড্রপ, এটা আমার হচ্ছে আর সামনের দিকে আগাবে না। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য মেইল সার্ভার বেসিক্যালি ইউজ করা হয়। আচ্ছা, আপনারা একটু রাউটার লগ ইন করছেন না? তাহলে একটু ইয়া করেন, এটা হচ্ছে কনফিগার করেন একটু। আচ্ছা, এখানে হচ্ছে সোর্স অ্যাড্রেস যেটা দেওয়া আছে 202.496.25, সেটা আমরা একটা হচ্ছে মেইল সার্ভারে আইপি অ্যাড্রেস ধরছি। হ্যাঁ,
আর সোর্স অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে আপনার কি বলে মানে পিসির আইপি যেটা সেটা, কারণ যেই নেটওয়ার্ক থেকে আপনার হচ্ছে মেইল করতেছেন সেইটা, এখন মেইল সার্ভার যেহেতু থাকে সাধারণত নিজের নেটওয়ার্কের ক্ষেত্রে মেইল সার্ভার থাকে, কারণ আমরা হচ্ছে মেইল সার্ভারগুলো ইউজ করতেছি আমাদের অর্গানাইজেশনের কাজের পারপাস বা কি বলে প্রফেশনাল পারপাস। নিজের কথা বাড়িয়ে দিলাম, সাপোজ ইউরোপিয়ান আইটি, ইউরোপিয়ান আইটি নিজস্ব একটা মেইল সার্ভার আছে, বা এদের হচ্ছে যতগুলো এমপ্লয়ি আছে তারা হচ্ছে অফিসিয়াল যত কমিউনিকেশন তারা কি তাদের পার্সোনাল মেইল থেকে করে? কখনোই করে না, অফিসিয়াল মেইল অ্যাড্রেস যেটা সেটা থেকে করে। সো এই যে মেইল অ্যাড্রেসটা যে অফিসিয়াল মেইল অ্যাড্রেস থেকে যদি করে, তাহলে ইউরোপিয়ান আইটি যদি নিজেদের নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস না করলে কি সে মেইল সার্ভার যদি বাইরে থেকে অ্যাক্সেস করা যায়, কিন্তু ওনারা তো কমিউনিকেশন করতেছে কি ওনাদের নিজেদের নেটওয়ার্ক থেকে না? বুঝছেন নাকি? বুঝতে পারি না আমি। সো এই যে ল্যান্ড সেগমেন্টে যে ওরা যে হচ্ছে কাজ করতেছে, সো মেইল সার্ভারও হচ্ছে ওদের নিজেদের নেটওয়ার্কে। এখন এখানে আমাদের সোর্স অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে আমাদের নিজেদের নেটওয়ার্কের অ্যাড্রেস, আর হচ্ছে ডেস্টিনেশন যেটা মেইল সার্ভারের আইপি, এটা স্পেসিফিক একটা আইপি দেওয়া হয়েছে, পাবলিক আইপি, যেটা হচ্ছে আপনার মেইল সার্ভারের আইপি। হ্যাঁ, সো করেন তাইলে। আমি একটু পানি খেয়ে আসি, কি আসলে সমস্যা হচ্ছে খুব আমার। হ্যাঁ, যেগুলোতে চলে ওগুলোতে একটু কষ্ট করে করেন। ওরা কি জানি ইয়ে করছে আজকে, কাজ করছে মনে হয়। লিখছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এটা কিভাবে কাজ করতেছে মাইগ্রেটিং রাউটারে? এখন এদিকে দেখেন, ফেল ওভার হচ্ছে মানে অটো রিডান্ডেন্স লিঙ্ক। অটো রিডান্ডেন্ট লিঙ্ক কেমন? আমরা হচ্ছে আমাদের কোর রাউটারগুলো বা কোর সিস্টেম যেগুলো আছে এগুলোতে সবসময় আমরা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি হিসেবে ব্যবহার করি। প্রাইমারি সেকেন্ডারি হিসেবে কীভাবে ব্যবহার করি? এখন ধরেন এটা একটা অর্গানাইজেশন, এখন এই জায়গাতে আইএসপি লিঙ্ক আছে শুধু একটা লিঙ্ক দিয়ে আমার পুরো অর্গানাইজেশন চলতেছে। এখন কোনো কারণে আমার ফাইবার কাটা পড়ছে, বা আবার হচ্ছে আইএসপি নিয়ে কোনো হচ্ছে প্রবলেম হয়েছে, ঝামেলা হয়েছে, যার জন্য কী হবে না, আমার সারাটা দিন ধরেন যে আমার ইন্টারনেট আসবে না, তাহলে অফিস চলবে কীভাবে? সম্ভব? হ্যাঁ, সম্ভব। এখন সেই জায়গাটা থেকে তো আমার কী করতে হবে? অটো ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। যদি আমার একটা লিঙ্ক কোনো কারণে ডাউন হয়, বা একটা লিঙ্ক যদি কোনো কারণে আপনার হচ্ছে কাটা পড়ে বা ঝামেলা হয়, তখন কী হবে? তখন আমার রিডান্ডেন্ট হিসাবে আরেকটা বিকল্প লিঙ্ক চিন্তা করতে হবে, যেন ওই লিঙ্ক দিয়ে কী হয়, আমার হচ্ছে ট্রাফিক পাস হয় বা ডাটা পাস হয়, যার কারণে আমার 24/7, মানে এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার 24/7 আমি কী করব, অ্যাক্টিভ থাকতে পারবো। কোনো সময়ের জন্য আমার হচ্ছে সার্ভিস কী হবে না, ডাউন হবে না। বুঝছেন কনসেপ্ট? বুঝছেন? ফেল ওভার তাহলে কি? ফেল ওভার হচ্ছে আমার রাউটারে দুইটা লিঙ্ক থাকবে, দুইটা আইএসপি, দুইটা ডিফারেন্ট লিঙ্ক। সাপোজ ধরেন যে একটা লিঙ্ক লিঙ্ক আছে, হ্যাঁ, আর একটা লাইনের উপর দিয়ে চলবে। এটা আমার হচ্ছে মাইক্রোটিক রাউটারে এই কনসেপ্টটা বা এটা কনফিগারেশন, এটাকে বলা হয় ফেইল ওভারের কনসেপ্ট। এটা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয় যে ফেইল ওভার সম্পর্কে কোনো কিছু জানেন কিনা, বা ফেইল ওভার কী জিনিস। সো তখন আমরা এটা বলতে পারি যে ফেইল ওভার বেসিক্যালি আপনার হচ্ছে আমরা মানে বিকল্প হিসাবে, বিকল্প লিঙ্ক হিসাবে চিন্তা করি। আমাদের রাউটারে দুইটা লিঙ্ক আছে বা দুইটা হচ্ছে আইএসপি থেকে আমরা যখন দুইটা ওয়ান কানেক্টিভিটি নেই, নেওয়ার পরে হচ্ছে একটা প্রাইমারি করে দিই, একটা সেকেন্ডারি করে দিই, দিয়ে আমরা মানে অ্যাট এ টাইমেই দুইটা চালাচ্ছি, কোনো সমস্যা নাই। যদি কোনো কারণে কি হয়, আমার কোনো কারণে যদি একটা সার্ভিস ডাউন হয়ে যাচ্ছে বা কোনো কারণে প্রবলেম হচ্ছে তাহলে দেখা যাচ্ছে কি আমার অটোমেটিক্যালি সেকেন্ডারি বা ব্যাকআপ লিঙ্ক যেটা আছে এইটা দিয়ে আপনার হচ্ছে মানে সার্ভিস আপ হবে, কোনো সমস্যা নেই। ইউজাররা বুঝতেও পারবে না যে তোমার সার্ভিস ডাউন হয়ে গেছিল। বুঝছেন? আচ্ছা, টেলিওয়ারের সিনারিও বলছি অলরেডি, দুইটা ওয়েল লিঙ্ক। আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারি লিংকের মধ্যে এখানে দেখেন বেনিফিটটা কি? বেনিফিট অফ ফেইল ওভার। ফেইল ওভারের বেনিফিটটা কি? ফেইল ওভারের বেনিফিট হচ্ছে প্রাইমারি লিংক যখন হচ্ছে ডাউন হবে তখন কি হচ্ছে, ট্রাফিক অটোমেটিক্যালি হচ্ছে পাস হবে থ্রু ব্যাকআপ লিংক যেটা থাকতেছে সেটার উপর দিয়ে। এখন আবার কি হচ্ছে, কোনো কারণ আবার যখন হচ্ছে প্রাইমারি লিংকটা যখন আপনার কি হয়ে যাচ্ছে, আপ হয়ে যাচ্ছে, তখন আবার অটোমেটিক্যালি ওটা কি হচ্ছে, আপনার শিফট করে আবার প্রাইমারি উপর দিয়ে আপনার হচ্ছে ট্রাফিক পাস হচ্ছে। মানে ওই যেই সময়টাতে আপনার ইয়া ছিল না, আপনার হচ্ছে কি বলে সার্ভিসটা প্রাইমারি
লিঙ্কের সার্ভিসটা ডাউন হয়েছিল এই সময়টাতে, ওই সময়টাতে জাস্ট ব্যাকআপটা কি করতেছে আপনার হচ্ছে ব্যাকআপটা ব্যাকআপই দিচ্ছে, ঠিক আছে? ওই সময়টাতে ব্যাকআপ হিসাবে দিচ্ছে যেন কি হচ্ছে না, আমার রাউটার আমার সার্ভিস কোনো কারণে যেন কোনো সময়ের জন্য ডাউন হচ্ছে না, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে কি ব্যাংক মানে ব্যাংক বললে ভুল হবে, আপনার হচ্ছে এই যে আমরা যে ফোনে কথা বলি, কখনো কোনো সময়ের জন্য মনে করেন যে সার্ভিস ডাউন হয়ে গেছে এই সেই হ্যান্ডের জন্য আপনি ফোনে কথা বলতে পারতেছেন না, এরকম হয়েছে? এটা আলাদা ব্যাপার, বাট মানে সার্ভিস ডাউন হয়ে গেছে নাই এই সেই হ্যান্ডের, মানে এটা দেখা যাচ্ছে কি হয়তো কয়েক বছরে বা কয়েক যুগে সামটাইমস মানে একবার হয়, তাহলে এটা কিভাবে হয়, এটা কিভাবে ইনশিওর করে? এক, দ্বিতীয়ত যেটা এটিএম বুথ 24/7 আপনার খোলা থাকে, সামটাইমস ওদের ওখান থেকে নেটওয়ার্কের প্রবলেম না হওয়া পর্যন্ত আপনার হচ্ছে কি হচ্ছে না, সার্ভার হচ্ছে মানে আপনার সব সময় আপ। তারপরে কি হচ্ছে দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো একটা নেটওয়ার্কে যখন হচ্ছে তো সমস্যা হচ্ছে ওই বুথেরই সমস্যা, ওই ব্যাংকে কি অন্যান্য বুথের সমস্যা পাইছেন? অ্যাট এ টাইমে সারা বাংলাদেশে যত বুথ আছে সব বুথগুলো কি একসাথে বন্ধ হয়ে গেছে ওদের, এরকম পাইছেন কখনো? এই জিনিসগুলো আমরা 24/7 সার্ভিস করতেছে কীভাবে, ইনশিওর করতেছে কীভাবে? আপনার হচ্ছে এই প্রাইমারি সেকেন্ডারি করে ব্যাকআপ লিঙ্ক করে, আইএসপি তো লিঙ্ক তো হর হামেশাই ডাউন হচ্ছে, ফাইবার কাটা পড়তেছে, ফাইবার সিলে যাচ্ছে, এই সমস্যা ওই সমস্যা, ডাউন হচ্ছে না, সার্ভিস তো ডাউন হচ্ছে। বাট এই যে প্রাইমারি সেকেন্ডারি করার কারণে কি হচ্ছে, আমার হচ্ছে সেকেন্ডারি বা ব্যাকআপ লিঙ্ক যেটা থাকতেছে এটার উপর দিয়ে ট্রাফিক পাস হচ্ছে, যার কারণে আমার সার্ভিসের উপর কোনো হ্যাম্পার হচ্ছে না, সার্ভিসের উপরে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা করা হয়, একটাকে বলা হয় পাথ চুজিং ক্রাইটেরিয়া, এটাকে হচ্ছে এডি বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এটা কি জিনিস? এইটা হচ্ছে আপনার একটা ভ্যালুটা কীরকম, আমরা যখন প্রাইমারি সেকেন্ডারি সাপোজ আমার রাউটারে হচ্ছে দুইটা আইএসপি লাইন আমি লাগাই দিচ্ছি, একটা ইথার 1 একটা ইথার 2 তে, একটা ধরেন যে হচ্ছে আম্বারাটি লাইন আর একটা হচ্ছে আপনাদেরকে দেখায় একটা, এটা হচ্ছে একটা রাউটার, আইএসপি 1, এখানে একটা পোর্ট আছে, এটা হচ্ছে আইএসপি 2, 1 1 2, প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা, এটা প্রাইমারি করছি আমরা, এটা সেকেন্ডারি করছি, এটা একটা আইএসপি লিংক, এটা একটা আইএসপি লিংক, দুইটা আইএসপি দুইটা ডিফারেন্ট লিংক আমরা দিচ্ছি। এখন এই যে দুইটা নিচে দুইটা ধরেন যে এটা হচ্ছে একটা পোর্ট থেকে কানেক্টেড, এটা হচ্ছে ইথার 1, এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে ইথার 2, ইথার 1 আর ইথার 2 থেকে আমরা দুইটা লিংকই কানেক্টেড। আচ্ছা, এই দুইটা লিংক আমার কানেক্টেড, ইথার 1 ইথার 2, এটা আমি প্রাইমারি সেকেন্ডারি যে জায়গায় লিখলাম, এই প্রাইমারি সেকেন্ডারিটা আমি করব কিভাবে, সিলেক্ট করব কিভাবে? এখানে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স। এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স যেটা বলা হয়, এই এডি ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি করব। ভ্যালু প্রত্যেকটার একটা প্রায়োরিটি আছে, একটা ভ্যালু আছে, এটাকে আমরা কমায় বাড়ায়, যেটা বেশি সবচেয়ে কম থাকবে সেটা প্রাইমারি, আর যেটার হচ্ছে মানে বেশি থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি। আমরা এটার উপর ডিপেন্ড করে প্রাইমারি সেকেন্ডারি করব, আমরা কনফিগারেশনে যদিও বা দেখব। ক্লিয়ার? ফেল ওভার কি, প্রাইমারি কিভাবে কাজ করে, সেকেন্ডারি কিভাবে কাজ করে, প্রাইমারি কখন কাজ করে, সেকেন্ডারি কখন কাজ করে, এডি কি জিনিস, এডি লিখে রাখেন, এডি হাইফেন দিলে রাখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এটা হচ্ছে ভ্যালু একটা, এই ভ্যালু কি, এই ভ্যালু কমায় বাড়ায় আমরা হচ্ছে প্রায়োরিটি সেট করে দিতে পারি, প্রাইমারি সেকেন্ডারি করতে পারি। ক্লাসে কোনো কথা বলবেন না, মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু আমার কথাবার্তা বললে, এমনি আপনাদের পারফরমেন্স দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তারপরে যে ক্লাসে গল্প করেন রাগ উঠে যায় আমার। এমনি অফিস করে কুল পাচ্ছি না, কষ্ট করে আসে পড়াচ্ছি আর আপনারা গল্প করতেছেন না। লিখছেন এটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু বারবার বলে দিচ্ছি, কারণ এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি প্রাইমারি সেকেন্ডারি সিলেক্ট করবেন কিভাবে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে প্রাইমারি সেকেন্ডারি সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এই ভ্যালু যেটা কম থাকবে সেটা হচ্ছে মেইন প্রায়োরিটি, প্রাইমারি লিখে রাখেন। ভ্যালু যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সের ভ্যালু যেটা কম সেটা হচ্ছে প্রাইমারি, আর ভ্যালু যেটার বেশি সেটা হচ্ছে সেকেন্ডারি। সাপোজ ধরেন প্রাইমারি ভ্যালু করে দিচ্ছি আমরা হচ্ছে 1,
এটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে 2, এটা হলো সেকেন্ডারি। এটা তো 1 2 থাকবে না, এখানে আছে সাপোজ ধরেন 10 বা 20 বা এরকম কোনো না কোনো একটা ভ্যালু আছে, এখানে একটা আছে ওরকম ভ্যালু। আপনি হ্যাঁ ওটা না না, ভ্যালু যার বেশি ওটা সেকেন্ডারি, আর ভ্যালু যার কম সেটা হচ্ছে প্রাইমারি। দেখছেন, এই ভ্যালু কমায় বাড়ায় প্রাইমারি সেকেন্ডারি নির্ধারণ করা হয়। দেখা যাচ্ছে ভ্যালু যেরকম আছে ওরকমই রাখছেন, আপনার দুইটা লিঙ্ক নিয়ে রাখছেন, কিন্তু আপনার কাজের কাজ কোনো কিছু হলো না, ডাউন হয়ে গেছে, আপনার একটা লিঙ্ক ডাউন হয়ে গেছে, পুরাই ডাউন হয়ে গেছে। সাপোজ ধরেন ভ্যালু আমার হচ্ছে মানে দুইটাই সেম আছে, তখন কিভাবে কাজ করা হবে? তখন প্রাইমারি সেকেন্ডারি কাজ করবে? সমান সমান হলে কাজ করবে না। দুইটা যদি সমান সমান ভ্যালু থাকে তাহলে কাজ করবে না। তখন দেখা যাচ্ছে কি আপনার লিঙ্ক ডাউন হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে ডাউনই হয়ে আছে। তাহলে আপনি মাস শেষে যে দুইজন সাপোজ এক মাস শেষে বিল দিচ্ছেন 20,000 টাকা, এক মাস শেষে বিল দিচ্ছেন 30,000 টাকা, দুইটা আইএসপি কে মাস শেষে 50,000 টাকা আপনি কি করতেছেন, আইএসপি কে বিল দিচ্ছেন। এদের লিঙ্ক কোনো কারণে কি হয়েছে, আইএসপি ওয়ানের লিঙ্ক কোনো কারণে আপনার হচ্ছে ডাউন হয়ে গেছে, তারপরে তো সার্ভিসটা পুরাই ডাউন হয়ে আছে। এটা তো মনে করেন যে মানে কনফিগারেশনে আপনি করেননি, লাভ হলো তাইলে এক মাস শেষে আপনার হচ্ছে 20,000 টাকা করে দিয়ে লাভ তো হলো না। এই জন্য আমরা যখন ফেল ওভার, যখন দুইটা লিঙ্ক আমরা যখন নিব বা দুইটা আইএসপিতে যখন আমরা কানেক্টিভিটি নিব, বা আমাদের যখন যে জায়গাগুলোতে 24/7 সাপোর্ট সার্ভিস স্মুথ ইনশিওর করতে হবে, যেমন কানেক্টিভিটি রাখতেই হবে, সেই জায়গাগুলোতে বেসিক্যালি সবসময় প্রেফার করা হয় আপনার হচ্ছে দুইটা লিঙ্কই প্রেফার করা হয়। সব অর্গানাইজেশন দুইটা লিঙ্কই ব্যবহার করে, একটা কেউ ইউজ করে না। তো যে অর্গানাইজেশনের দুইটা লিঙ্ক ব্যবহার করে সেই অর্গানাইজেশন আপনি হচ্ছে ফেল ওভারের কনসেপ্ট নিয়ে কাজ করে, বা সেই অর্গানাইজেশন আপনি ফেল ওভার পাবেন। বাংলাদেশে এমন কোনো অর্গানাইজেশন নাই যে এই জায়গাগুলোতে আপনার হচ্ছে দুইটা লিঙ্ক নাই। ঠিক আছে, সো ফেল ওভার সম্পর্কে আমাদের একটা ধারণা রাখা খুবই দরকার। আর এই ফেল ওভার প্রাইমারি সেকেন্ডারি নির্ধারণ করা হয়, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বা এডি ভ্যালু যেটা আছে এটার উপর ডিপেন্ড করে। ওকে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন আমার একটা লাইন ডাউন হয়ে যাচ্ছে বা আমার একটা লিঙ্ক যখন প্রাইমারি লিঙ্ক যখন ডাউন হয়ে যাচ্ছে, তখন সেকেন্ডারি লিঙ্ক আপ হওয়ার জন্য একটা টাইম ডিউরেশন আছে। এইটা কত? এইটা হচ্ছে 30 সেকেন্ড। লিখেন 30 সেকেন্ড। এখন 30 সেকেন্ডের মধ্যে কি হচ্ছে, আপনার সেকেন্ডারি লিঙ্ক যেটা আছে ওইটা তখন অ্যাক্টিভ হবে। একটা লিঙ্ক ডাউন হয়ে গেছে, ওইটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো একটা সময় লাগবে, সেই সময়ের ভ্যালুটা হচ্ছে 30 সেকেন্ড। জিজ্ঞেস করা হয় যদি আমার প্রাইমারি লিঙ্ক যদি ডাউন হয়ে যায়, আমার ব্যাকআপ লিঙ্ক বা সেকেন্ডারি লিঙ্ক যদি আপ হয়, সেটা আপ হওয়ার টাইম ডিউরেশন কত, কতক্ষণ পর আপ হবে? হ্যাঁ, 10 মিনিট পর জিজ্ঞেস করলে পারবে? হয়েছে। আপনাদের প্রতি কনফিডেন্স আমার দিন দিন লো হয়ে যাচ্ছে। সো 30 সেকেন্ড আমাদের টাইম নেই। এখন মনে করেন না যে আমরা তো লিঙ্ক ডাউন হয়ে গেল, আমার সেকেন্ডারি লিঙ্ক আপ হচ্ছে না, 5 মিনিট না ইয়ে ব্যাপার 5 সেকেন্ড না যেতে আপনাদের মাথা কি হইলো, লিঙ্ক আপ হচ্ছে না কেন, কি সমস্যা হইলো, তাহলে কাজ করতেছে না, এই সেই। ওইটাকে একটা টাইম দিতে হয়, ওই টাইম ডিউরেশনটা স্ট্যান্ডার্ড যেটা ধরা হয় ওটা 30 সেকেন্ড। এর মধ্যে সেকেন্ডারি লিঙ্ক আপ হয়ে যাবে। যদি কোনো কারণে 30 সেকেন্ডের পরেও লিঙ্ক আপ হচ্ছে না বা কোনো ঝামেলা হচ্ছে, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি ইনিশিয়েটিভ নিতে পারেন যে কনফিগারেশন রিলেটেড কোনো ঝামেলা আছে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরা হয়, এটাকে 30 সেকেন্ড বলা হয় আর কি, যে রাউটার আপ টাইম 30 সেকেন্ড। কারণ এগুলো আপনার হচ্ছে মানে একটা টাইম ডিউরেশন থাকে সাধারণত। হ্যাঁ, হয়তো আমারই মাঝে মাঝে হয়ে যায়, মনে থাকে না তো কিছু, কি রে ভাই এখনো আপ হচ্ছে না, কি ধরনের কাজ হয়ে গেল। সামটাইমস এটি কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি আপ হয়ে যায়। সো টাইম ডিউরেশনটা জানা আমাদের এই জন্য প্রয়োজন, কারণ আপনি দেখা যাচ্ছে 30 সেকেন্ডের পরেও কোনো কারণে আপ হচ্ছে না, কনফিগারেশনে প্রবলেম থাকতে পারে না, বা আপনার সেকেন্ডারি লিঙ্কও ডাউন হয়ে গেছে সাপোজ ধরেন, একসাথে হয় না যদিও বা খুব রেয়ার কেস, তারপরে ধরেন যে হয়ে গেছে সেকেন্ডারিটাও ডাউন। এখন 30 সেকেন্ড পরে আপনার লিঙ্ক ডাউন হচ্ছে না, আপনি তো মনে করেন যে মাথার চুলমুল টানে ছিঁড়ে ভালাবেন, কি রে এই কীভাবে হচ্ছে, 30 সেকেন্ড পরেও লিঙ্ক আর কোনোভাবে আপ হচ্ছে না। আমার প্রাইমারি সেকেন্ডারি ইউজাররা এদিকে মনে করেন যে আপনাকে ফোনে প্রেশার দেওয়া শুরু করে দিচ্ছে, ভাই সব কাজ করতে পারতেছি না, একবারে ফোন বন্ধ করে থাকলে চাকরিও থাকবে না। বুঝতে পারতেছেন, ধরেন যে আপনার চেয়ারম্যান আসতে হয়ে যায়, কোম্পানির মালিক কোনো মিটিং করতেছে,
ফরেনার বা কোনো বায়ারের সাথে, ওই সময় আপনার ইন্টারনেট নাই, বুঝলেন তাহলে বাকিটা। মিটিং এর সাথে সাথে আপনাদের বলে দেবে কালকা থেকে আইটি রাখার দরকার নাই, আপনারা বাসায় অফিস করে। সো এই যে ব্যাপারগুলো এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার, ঠিক আছে। সো এই জন্য আমরা সবগুলো একটা স্ট্যান্ডার্ড একটা টাইম মেজারমেন্ট করি, এটা 30 সেকেন্ড, 30 সেকেন্ড পরে আপ না হয় তখন আপনি আপনার মতো করে কনফিগারেশন চেক করতে পারেন। তারপরে হচ্ছে সেকেন্ডারি আইএসপি তাদের কাছ থেকে নিয়েছেন, তাদের সাথে কথা বলতে পারেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদিও বা এটা খুব রেয়ার, হয় না সাধারণত, খুব কম, বাট তারপরেও ব্যাপারটা একটু মাথায় রাখেন আর কি, যখন এটা নিয়ে কাজ করবেন ব্যাপারটা জেনে রাখলেন। ক্লিয়ার? তিনটাও রাখতে পারবেন। রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি যেটা ইয়া করছি মানে ওই জিনিসটাই ওই জায়গাটাতে ইয়া করা হয়েছে আর কি, সিনারিও এটাই দেখাইছে। এই যে আমরা একটা মাইক্রোটিক রাউটার নিচ্ছি, এই ISP1 ISP2 এই ISP1 ISP2 করে ইন্টারনেটের দিক থেকে ইয়া করছে, জাস্ট ফেল ওভার একটা টপোলজি অফ এই সিনারিও, যেটা এটা ইয়া করা হয়েছে আর কি। এই দেখছেন এডি ভ্যালু ওই জায়গায় একটা আছে, দেখেন 0.0.0.0/0 AD1 ওই পাশে কত আছে দেখেন। এখন এই দুইটার মধ্যে দেখেন তো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, দেখেন তো ISP1 ISP2 দেখেন তো দুইটার মধ্যে ISP1 কি প্রাইমারি, কিভাবে? এডিভেল 1 হলেই 1 হবে? শিওর আপনারা? যদি না হয় তাহলে কি হবে, আমি যদি প্রুফ দিতে পারি। লিখে রাখছেন তা আপনার 100% শিওর, না লিখে রাখলে শিওর হতেন না। বলুন যে স্যার আমরা লিখে রাখছি এই জন্য 100% শিওর। হ্যাঁ, পারবো না প্রুফ করতে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা। এখানে এডি ভ্যালু যেটা কম, যেটা 1 সেটা হচ্ছে আমার প্রাইমারি, আর এডি ভ্যালু যেটা 2 সেটা হচ্ছে আমার সেকেন্ডারি। দুইটাই সেমও করে রাখা হয়। দুইটাই সেম করে রাখা হয় কেন? দুইটাই সেম করে রাখা হয় আপনার হচ্ছে এই জন্য অনেক সময়, সেটা হচ্ছে দুইটাই যখন আমরা সেম করি তখন দুইটার উপর দিয়ে আমার ট্রাফিক পাস হয়, দুইটার উপর দিয়ে আমার ট্রাফিক পাস হয়, ঠিক আছে। দুইটার উপর দিয়ে আমার তখন যখন দুইটা ভ্যালু আমি সেম করে দিচ্ছি তখন প্রাইমারি সেকেন্ডারি থাকতেছে না, আমার দুইটার উপর দিয়ে আমার ট্রাফিক পাস হচ্ছে, এই জায়গায় কোনো প্রাইমারি আর সেকেন্ডারি থাকতেছে না। আবার ডাউন হয়ে গেলে ওই যে ওই জায়গায় ঝামেলা, তখন তো সে কনফিউজড হয়ে যাবে যে ট্রাফিক যাবে কিভাবে, কোনটা দিক থেকে কোনটা দিক, ট্রাফিক তো ঘুরে দিতে হবে, সেটা যাবে কিভাবে, ঠিক আছে। হ্যাঁ, কোনটা যাবে, কোনটা প্রায়োরিটি কম আর কোনটা প্রায়োরিটি বেশি বুঝতে পারবে না, এই জন্য তখন অনেক সময় পারফর্ম করবে না। বাট যখন দুইটা লিঙ্কই রানিং, যখন দুইটা লিঙ্কই রানিং তখন দুইটাই আপনি যদি সেম ভ্যালু দিয়ে রাখেন তাহলে দুইটা দিয়ে কাজ করবে, কোনো সমস্যা নেই, দুইটা দিয়ে ট্রাফিক পাস হবে, কোনো প্রবলেম নাই। বাট যদি আপনার হচ্ছে ডাউন হয়ে যায় একটা, তখন যাই ঝামেলাটাতে পড়বেন। এই জন্য আমরা সবসময় ট্রাই করি আপনার হচ্ছে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি করে রাখতে। প্রাইমারি যেটা এটা দিয়ে আপনার হচ্ছে মেন প্রায়োরিটি, এটা দিয়ে ট্রাফিক পাস হবে। সেকেন্ডারি যেটা এটা দিয়ে এই কি অফ হয়ে গেছে, সেকেন্ডারি যেটা এটা দিয়েও ট্রাফিক পাস হবে, বাট এটা দিয়ে সীমিত ট্রাফিক পাস হবে। ক্লিয়ার? বাট এটার বেনিফিটটা তখন পাবেন যখন আপনার হচ্ছে এই যে সার্ভিস কোনো কারণে যদি ডাউন হয়ে যায়। আচ্ছা, কনফিগারেশন সামারি এটা একটু লিখে নেন, একটু পর কনফিগারেশন করতে দেব। করেন, কত পর্যন্ত করছেন? আইপি অ্যাড্রেস বসাইছেন? আচ্ছা, তারপরে ডিফল্ট আউট দেন। সবাই একটা বসায় না, একটা আইপি অ্যাড্রেস যদি সবাই বসায় তাহলে দেখা যাচ্ছে কি কনফ্লিক্ট হয়ে যায়। আপনারা আপনাদের মতো করে বানায় টানায় নেবেন, একটু ডিফারেন্ট, একটু 1 2 3 4 একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ,
রাউটিংটা হচ্ছে পিবিআর হচ্ছে পলিসি বেস রাউটিং। পলিসি বেস রাউটিংটা কীরকম, আমরা যখন কোনো একটা রাউটিং করতেছি বা কোনো কিছুর জন্য আপনার হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য ট্রাফিক যখন পাঠাচ্ছি, তখন এই পিবিআর এর মাধ্যমে কি করতেছি, এটা কি পলিসি দিয়ে যাবে বা কি পলিসির মধ্যে আমরা ফেলাবো বা কি অবস্থা, ইচ অ্যান্ড এভরিথিং এই জিনিসটা যে মেনটেন করে এটাকে বলা হয় পিবিআর। ঠিক আছে, এটা আমার পুরাটা হচ্ছে মানে কি বলে ডাটাগুলোকে কি করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে মেজারমেন্ট করা হচ্ছে, ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, মডেলিং করা হচ্ছে, কন্ট্রোল টু দ্য ইন্টারনেট ট্রাফিক। এটা হচ্ছে ইন্টারনেটে যাওয়ার জন্য যে ট্রাফিকগুলো আমার ইন্টারনেটে যাচ্ছে, এটা যাওয়ার জন্য আমার ট্রাফিকগুলোকে যে মেজারমেন্ট করা, ক্যারেক্টারাইজ করা, বা এটা কীভাবে যাবে, কী প্রসিডিওরে যাবে, প্রসিডিওরগুলো মেনটেন করা, এগুলো সবগুলো কীভাবে করা যায়, পিবিআর এর মাধ্যমে করা যায়। এটাকে বলা হয় পলিসি বেস রাউটিং। ক্লিয়ার? আচ্ছা, যেটা একটু আগে আমি আপনাদের সাথে কথা বলছিলাম, পিবিআর এর তাহলে সুবিধাটা কি, এটা বেনিফিটটা কি, এটা দেখেন। বোথ ওয়ান লিঙ্ক ক্যান বি ইউজ সিমultaneously। আমরা একই সময়ে আমরা হচ্ছে কি করতে পারি, দুইটা লিঙ্ক ইউজ করতে পারি। আমরা প্রাইমারি সেকেন্ডারি করলাম না, আমরা যদি এই জায়গাটাতে আপনার কি করতে পারি, আরেকটা টেকনিক বা আরেকটা পলিসি যদি অবলম্বন করি, যেটা পিবিআর পলিসি বেস রাউটিং, এই প্রসিডিওরের দিকে যদি আমরা যাই, তখন কি করতে পারবো, দুইটা লিঙ্কই আমরা এট এ টাইমে ইউজ করতে পারবো। ঠিক আছে, তারপর আবার কি করতে পারবো, লোড ব্যালেন্স করতে পারবো। লোড ব্যালেন্সটা কীরকম, দেখা যাচ্ছে রাউটারে বন্ধ হয়ে গেছে নাকি, আচ্ছা লোড ব্যালেন্স মানে আছে, লোড ব্যালেন্সে আছে। আচ্ছা, লোড ব্যালেন্সে যখন যাবো তখন ইয়া করবো। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আমাদের পিবিআর এর বেনিফিট কি, পিবিআর এর বেনিফিট হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার কি করতে পারি, আমরা অ্যাট এ টাইমে আমার হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি যে লিঙ্ক দুইটা আছে, দুইটা লিঙ্কে আমি কি করতে পারতেছি, অ্যাট এ টাইমে আমি ইউজ করতে পারতেছি, কোনোটাকে ডাউন করে রাখা লাগতেছে না, যেন আমি একটা ইউজ করতেছি আর একটা জাস্ট আমার আইডিয়াল অবস্থায় আছে, এরকম কোনো কিছু করা লাগতেছে না। আমি দুইটা লিঙ্কে আমার হচ্ছে কি করতেছি, আমি ইউজ করতে পারতেছি। ওকে, আর হচ্ছে আরেকটা কি করতে পারতেছি, আমার হচ্ছে ট্রাফিক লোড যেটা আছে, এই লোডটাকে আমি হচ্ছে ব্যালেন্স করতে পারতেছি। ওইটা কি জিনিস আমরা পরে আলোচনা করবো আর কি। আচ্ছা, এখানে আবার যেরকম একটা বেনিফিট আছে, আবার কি আছে, একটা প্রবলেমও আছে। প্রবলেমটা কীরকম, এখানে দেখেন ট্রাফিক ফ্লো যেটা, এটা ট্রাফিক ফ্লোটা কি হবে না, 100% অটোমেটেড হবে না। ঠিক আছে, ট্রাফিক ফ্লো 100% অটোমেটেড হবে না। তারপরে কি হচ্ছে না, এটা আপনার হচ্ছে মানে বেস্ট অ্যাপ্রোচ বা বেস্ট ওয়ে বা পন্থা, এটা আমরা সাধারণত বলি না। কেন বলতেছি না, দেখা যাচ্ছে আমরা দুইটা লিঙ্কে একসাথে ওপেন রাখছি, এখন আমরা ওই যে ডাউন হয়ে গেলে প্রাইমারি সেকেন্ডারি মানে ফাইন্ড আউট করার জন্য একটু টাফ হয়ে যাবে। সো এই যে পলিসিগুলা বা এই যে কাজ করাতে গেলে এই যে সমস্যাগুলা, এই জন্য আমরা এটা যেরকম একটা বেনিফিটও আছে, আবার হচ্ছে মানে ডিসঅ্যাডভান্টেজও আছে। সো দুইটাই এটা আছে। এখন কারো যদি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা বেশি মানে মনে হয়, তাহলে সে সেটা করবে না। আর যদি মনে হয় যে না, আমার 100% অটোমেটেড দরকার নাই, আমার দুইটা লিঙ্কে একসাথে চলবে, আমি দুইজনকে মাসে মাসে বেচতাম, আমার দুইটা লিঙ্কে একসাথে চলুক, যদি কোনো কারণে ডাউন হয় সেটা পরেরটা পরে আমি দেখতেছি ওটা কীভাবে কী করা যায়। এটা হচ্ছে ডিপেন্ডস অন ইউর অর্গানাইজেশন, ইভেন হচ্ছে আপনার ম্যানেজমেন্ট কীভাবে দেখতেছে, আপনাকে কীভাবে মানে কাজের জন্য বলা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কী হবে এটা কাজ করা হবে। এটা যদি অ্যাডভান্টেজের কথা বেশ কারো যদি মনে হয় যে না আমি অ্যাডভান্টেজটা নিব, তাহলে সেটা সে নিতে পারে। যদি কারো মনে হয় যে না আমার অ্যাডভান্টেজের চাইতে ডিসঅ্যাডভান্টেজটাই বেশি মানে ইয়া লাগতেছে আর কি, বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সো আমি পলিসি অ্যাপ্লাই করলাম না। বাট একটা জিনিস যেটা, সেটা হচ্ছে মাইক্রোটিক রাউটারে আমরা যখন কাজ করবো বা কাজ করার সময় সবথেকে বেশি আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে রাউটারের ভিতরে যত পলিসি কম করা যায়, একটা রাউটারকে যত ফ্রি রাখা যায়, তত আমাদের জন্য ভালো। রাউটারের ভিতরে আমরা মানে করতে পারতেছি না এমন কোনো কিছু নয়। ফায়ারওয়াল দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা ট্রাফিকে একটা একটা করে ট্রাফিক ধরে আমি ফিল্টারিং করে করে পাঠাতে পারতেছি না, পোর্ট ফিল্টার করে পাঠাচ্ছি, অ্যাপ্লিকেশন ফিল্টার করে পাঠাচ্ছি, ম্যাক ফিল্টার করে পাঠাচ্ছি, যা মন চাই তাই করতে পারতেছি। কী করতে পারতেছি, কোন ইউজারদেরকে আমি হচ্ছে ব্লক করব, কোন ইউজারদেরকে অ্যাক্সেস দিব, কার ফেসবুক আইডি ব্লক করব, কার ইউটিউব ব্লক করব, সেটাও করতে পারতেছি না। সো তারপরে এই যে লোড ব্যালেন্স করতে পারতেছি, পিবিআর করতে পারতেছি না এমন কোনো কিছু নেই, সবই করতে পারতেছি। এই সব পলিসি যদি আপনি রাউটারে অ্যাপ্লাই করেন, রাউটার পারফর্ম করবে, কিন্তু আশানুরূপ পারফর্ম করবে না। এখন ধরেন যে আপনি লোড নিতে পারেন, মনে করেন যে হচ্ছে 10 কেজি, আপনার উপর লোড দিয়ে দেওয়া হয়েছে মনে করেন যে 30 কেজি, আপনি মনে করেন যে হ্যাঁ চলতেছেন, মনে করেন যে খুব কষ্টে, ওই চলা না চলা সমান কথা। 10 কেজি একটা বস্তা নিতে পারেন ঘাড়ের মধ্যে, 30 কেজি বস্তা দেওয়া হয়েছে, যাইতে পারতেছেন মনে করেন যে পিঁপড়ার মতো, বুঝতেছেন না ব্যাপারটা, জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, এইটার জন্য রাউটারে আমরা সবসময় চিন্তা করি যে যত পলিসি কম ম্যাক করা যায়, সিস্টেমের জন্য যতটুকু দরকার ততটুকু। অনেকে দেখা যাচ্ছে কি বুঝে না বুঝে অনেক কিছু কনফিগারেশন করে রাখে, এটা হচ্ছে কখনোই বেস্ট অ্যাপ্রোচ না।
ওকে। আচ্ছা, লোড ব্যালেন্সটা মনে করে দিন, নেক্সট টাইম নিব আর কি। আমার একটু ইনভাইটেশন আছে, আমি একটু যাব।